আজকে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যাকে অনেকে সিলিকন ভ্যালির দার্শনিকও বলেন, উদ্যোক্তা এবং চিন্তাবিদ নাভাল রবিকান্ত। আমরা এরিক জর্গেনসনের লেখা দি অ্যালমানাক অফ নাভাল রবিকান্ত বইটা থেকে পাওয়া কিছু ধারণা নিয়ে একটা গভীর আলোচনা করব। হুম। বইটা তো আসলে নাভালের টুইট, সাক্ষাৎকার আর ব্লগ পোস্টের একটা সংকলন। তো আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো ঘেটে আমরা দুটো বিষয় বোঝার চেষ্টা করব, সম্পদ আর সুখ। দুটোই খুব জরুরি বিষয়। দুটোই আমরা চাই, কিন্তু কিভাবে দুটোকে একসাথে পাওয়া যায় সেটাই তো আসল প্রশ্ন। একদম। আর এই আলোচনাটা কিন্তু কোনো 10 ধাপে কোটিপতি হন ধরনের গাইড বুক নয়, হ্যাঁ, ঠিক। বরং এটাকে জীবন নিয়ে নতুন করে ভাবার একটা দর্শন বলা যেতে পারে। নাভালের সবচেয়ে আকর্ষণীয় দিক হল তিনি আর্থিক কৌশলের সাথে গভীর আত্মবিশ্লেষণকে মিলিয়ে দিয়েছেন। অর্থাৎ বাইরে থেকে সম্পদ তৈরি আর ভেতর থেকে শান্তি খুঁজে পাওয়া। ঠিক তাই। এই দুটোকে তিনি আলাদা করে দেখেন না। আমাদের আজকের আলোচনা এই দুটো জগতের মধ্যেকার সেতুটা খুঁজে বের করার চেষ্টা করবে। দারুণ। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা যখন সম্পদ বা ওয়েলথের কথা ভাবি তখন সাধারণত মাথায় কি আসে? একটা বড় বেতনের চাকরি, সুন্দর একটা বাড়ি, দামি গাড়ি, এগুলোই তো, তাই না? একদম। কিন্তু বইটা বলছে এই ধারণাটাই আসলে ভুল। ভুল? ঠিক এখান থেকেই নাভালের দর্শনটা শুরু হয়। তিনি টাকা আর সম্পদের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য করেছেন। তার মতে টাকা হলো একটা মাধ্যম যা দিয়ে আমরা সময় আর সম্পদ লেনদেন করি, কিন্তু আসল সম্পদ বা ওয়েলথ হলো সেই সব অ্যাসেট বা সম্পত্তি যা আমরা ঘুমিয়ে থাকলেও আমাদের জন্য আয় তৈরি করে। ঘুমিয়ে থাকলেও আয় তৈরি করে? এটা তো স্বপ্নের মতো শোনাচ্ছে। একটু বুঝিয়ে বলবেন? অবশ্যই। ধরুন আপনি একজন ডাক্তার। আপনি যখন একজন রোগীকে দেখেন তখন আপনার সময়ের বিনিময়ে টাকা পান। এটা হলো অ্যাক্টিভ ইনকাম। কাজ করলে টাকা, না করলে নেই। একদম। আপনি কাজ করা বন্ধ করলে আয়ও বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি আপনি একটা সফটওয়্যার বানান যা হাজার হাজার ডাক্তার ব্যবহার করছে, অথবা এমন একটা ব্যবসা তৈরি করেন যা আপনার সরাসরি উপস্থিতি ছাড়াই চলতে পারে, তখন সেটা সম্পদে পরিণত হয়। আচ্ছা। কারণ ওই সফটওয়্যার বা ব্যবসাটা 24 ঘন্টা আপনার জন্য কাজ করছে। এটাই হলো সেই অ্যাসেট যা আপনি ঘুমিয়ে থাকলেও আয় তৈরি করে। মূল কথা হলো সময়ের বিনিময়ে অর্থ উপার্জন থেকে বেরিয়ে এসে মালিকানার দিকে যাওয়া। মালিকানা অর্থাৎ একটা সিস্টেমের মালিক হওয়া, নিজের সময়ের ভাড়া না দেওয়া। কিন্তু এটা তো মুখে বলা যত সহজ, করা ততটাই কঠিন। ঠিক। একজন সাধারণ মানুষ কিভাবে এমন একটা সিস্টেম তৈরি করতে পারে? এর জন্য তো প্রচুর টাকা বা ক্ষমতার দরকার হয়। এখানেই নাভালের দ্বিতীয় ধারণাটি আসে, লেভারেজ। পুরনো যুগে লেভারেজ ছিল শ্রম আর পুঁজি। আপনার অধীনে মানুষ কাজ করবে অথবা আপনার কাছে বিনিয়োগ করার মতো টাকা থাকবে। কিন্তু নাভাল বলছেন আধুনিক যুগে সবচেয়ে শক্তিশালী লেভারেজ হল পারমিশনলেস লেভারেজ। পারমিশনলেস মানে অনুমতিহীন লেভারেজ? হ্যাঁ, এর জন্য কারো অনুমতি দরকার হয় না। যেমন? দুটো প্রধান উদাহরণ হল কোড আর মিডিয়া। আপনি যদি কোডিং জানেন তবে একটা অ্যাপ বা সফটওয়্যার বানিয়ে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। এর জন্য আপনার কোনো ফ্যাক্টরি বানাতে হবে না বা কারো কাছে অনুমতি চাইতে হবে না। রাইট। একইভাবে মিডিয়া, যেমন একটা ইউটিউব চ্যানেল, একটা পডকাস্ট বা একটা ব্লগ দিয়ে আপনি আপনার জ্ঞান বা চিন্তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারেন কোনো টিভি চ্যানেল বা প্রকাশকের অনুমতি ছাড়াই। এই লেভারেজগুলো আপনার প্রচেষ্টাকে 1000 গুণ বাড়িয়ে দিতে পারে। এটা শুনতে দারুণ লাগছে যে কোড বা মিডিয়া ব্যবহার করে স্কেল করা যায়। কিন্তু আমার মতো সাধারণ মানুষ, যার হয়তো কোডিং জ্ঞান নেই বা ক্যামেরার সামনে আসতে ভয় পায়, তার জন্য লিভারেজ কি? তার কি এই পথটা সবার জন্য খোলা নয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাভাল বলেন, লিভারেজ ব্যবহার করার আগে আপনাকে এমন কিছু তৈরি করতে হবে যা লিভারেজ পাওয়ার যোগ্য। আর এখানেই তার স্পেসিফিক নলেজ বা বিশেষ জ্ঞানের ধারণাটি আসে। বিশেষ জ্ঞান, হ্যাঁ, এটা এমন এক জ্ঞান যা স্কুলে বা কলেজে শেখানো যায় না। তাহলে এই বিশেষ জ্ঞানটা কি? আমি কিভাবে বুঝব যে আমার মধ্যে সেই বিশেষ জ্ঞান কোনটি? এটা তো বেশ ভয়ের কথা। ভয় পাওয়ার কিছু নেই, বরং এটা বেশ উত্তেজনার বিষয়। স্পেসিফিক নলেজ হল আপনার সহজাত কৌতূহল, প্রতিভা আর প্যাশনের এক অদ্ভুত মিশ্রণ। আচ্ছা। এমন কিছু
যা শিখতে আপনার এতটাই ভালো লাগে যে আপনার কাছে সেটাকে কাজ বলে মনে হয় না, খেলা বলে মনে হয়। ধরুন, কেউ হয়তো ছোটবেলা থেকেই পুরনো দিনের গাড়ি নিয়ে প্রচণ্ড আগ্রহী, আবার একই সাথে সে গল্প বলতেও খুব ভালোবাসে। এই দুটো মিলিয়ে সে হয়তো ক্লাসিক গাড়ি নিয়ে একটা অসাধারণ ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে। এই জ্ঞানটা তাকে কেউ শিখিয়ে দেয়নি, সে নিজের কৌতূহল থেকে অর্জন করেছে। এটাই তার স্পেসিফিক নলেজ। বাহ! অর্থাৎ এমন কিছু খুঁজে বের করা যা আমার কাছে খেলা, কিন্তু অন্যদের কাছে কঠিন কাজ। এক্স্যাক্টলি। তাহলে সেই বিশেষ জ্ঞানকে কাজে লাগিয়ে আর কোড বা মিডিয়ার মতো লিভারেজ ব্যবহার করে সম্পদ তৈরি করা সম্ভব। বিষয়টা পরিষ্কার হচ্ছে, কিন্তু সমস্যা হলো এই ধরনের বিশেষ জ্ঞান বা কোনো সত্যিকারের মূল্যবান জিনিস তৈরি করতে তো প্রচুর সময় লাগে। অবশ্যই। একদিন এটা সম্ভব নয়। একদম ঠিক। আর এখানে নাভালের পরের নীতিটা চলে আসে, প্লেয়িং লং টার্ম গেমস বা দীর্ঘমেয়াদী খেলা। দীর্ঘমেয়াদী খেলা। হ্যাঁ, নাভাল বলেন জীবনের সব বড় প্রাপ্তি, সম্পদ, সম্পর্ক, জ্ঞান সবকিছু চক্রবৃদ্ধি হারে বাড়ে, একদিনে কিচ্ছু হয় না। যারা তাৎক্ষণিক লাভের পেছনে ছোটে তারা কখনো বড় কিছু তৈরি করতে পারে না। একটা ব্যবসা দাঁড় করাতে, একটা খ্যাতি তৈরি করতে বা মানুষের বিশ্বাস অর্জন করতে সবকিছুতেই সময় লাগে। কিন্তু আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, যেখানে সবকিছু ইনস্ট্যান্টলি পাওয়ার একটা প্রবণতা, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, সেখানে দীর্ঘমেয়াদে চিন্তা করাটা তো একটা বিরাট চ্যালেঞ্জ। আমাদের চারপাশে তো সবাই দ্রুত ফলাফল চায়। অবশ্যই। আর এখানেই মানসিকতার আসল পরীক্ষা। তাৎক্ষণিক লাভের লোভ সামলে যারা দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে স্থির থাকতে পারে তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। নাভাল একটা দারুণ কথা বলেন, প্লে লং টার্ম গেমস উইথ লং টার্ম পিপল। প্লে লং টার্ম গেমস উইথ লং টার্ম পিপল। অর্থাৎ এমন মানুষদের সাথে কাজ করুন বা সম্পর্ক তৈরি করুন যাদের চিন্তাভাবনাও দীর্ঘমেয়াদী। কিন্তু এই লং টার্ম পিপল খুঁজে বের করাটাই তো কঠিন। যদি আমি একা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করি আর আমার পার্টনার বা সহকর্মীরা ৩ মাস পরই ফলাফল দেখতে চায়, তাহলে তো সেই সম্পর্ক বা প্রজেক্ট টিকবে না। ঠিক। এই দ্বন্দ্বটা কিভাবে সমাধান করা যায়? এটা একটা বাস্তব সমস্যা। এর সমাধান হলো স্বচ্ছতা। শুরুতেই আপনার উদ্দেশ্য এবং কাজের ধরন পরিষ্কার করে নেওয়া উচিত। যারা আপনার দর্শনের সাথে একমত হবে তারাই আপনার সাথে লম্বা পথ চলবে। স্বল্পমেয়াদী চিন্তার মানুষের সাথে কাজ করলে চক্রবৃদ্ধির জাদুটা কখনোই কাজ করবে না। বিশ্বাস এবং খ্যাতি, এই দুটোই হল দীর্ঘমেয়াদী খেলার সবচেয়ে বড় পুরস্কার। আর এগুলো তৈরি হতে বহু বছর সময় লাগে। তাহলে আমরা সম্পদ তৈরির একটা শক্তিশালী কাঠামো পেলাম। বিশেষ জ্ঞান অর্জন করা, লিভারেজ ব্যবহার করা এবং দীর্ঘমেয়াদী খেলা। কিন্তু আমার মনে হয় একটা প্রশ্ন ঘুরছে, এই সব কিছুর উদ্দেশ্য কি? শুধু কি আরও বেশি অর্থ উপার্জন করা? কারণ আমরা তো এমন অনেক মানুষকে দেখি যাদের প্রচুর সম্পদ আছে কিন্তু তারা সুখী নয়। তাহলে এই দৌড়ের শেষ কোথায়? আপনি আলোচনার একেবারে কেন্দ্রে পৌঁছে গেছেন। নাভালের দর্শনের অর্ধেক যদি হয় সম্পদ, তবে বাকি অর্ধেক হল সুখ। আর এখানেই আলোচনাটা একটা গভীর মোড় নেয়। বইটির অন্যতম প্রধান যুক্তি হল সুখ টাকা বা সাফল্য থেকে আসে না, এটি একটি দক্ষতা যা অনুশীলন করে অর্জন করতে হয়। এই কথাটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবে কি এটা এতটা সহজ? যখন বাড়ি ভাড়া বা সন্তানের স্কুলের ফি দেওয়ার চাপ থাকে, তখন কি সুখ একটা দক্ষতা? এই চিন্তাটা কিছুটা অবাস্তব শোনায় না? সম্পদ কি তাহলে মানসিক শান্তির জন্য একটা জরুরি পূর্বশর্ত নয়? চমৎকার প্রশ্ন। নাভাল কখনোই বলেন না যে টাকা অপ্রয়োজনীয়, বরং তিনি বলেন টাকা জীবনের অনেক সমস্যা দূর করে দেয়। টাকার অভাব অবশ্যই দুঃখের কারণ হতে পারে, ঠিক, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আর্থিক নিরাপত্তা অর্জনের পর আরও বেশি টাকা আপনার সুখকে আনুপাতিক হারে বাড়ায় না। সুখ যদি বাইরের কোনো বস্তু বা অর্জনের উপর নির্ভরশীল হতো, তাহলে সব ধনী ব্যক্তি সুখী হতো। কিন্তু আমরা জানি তা হয় না। ঠিক। তাহলে সুখ যদি বাইরের কিছু না হয়, তবে এটা কিভাবে এই দক্ষতা অর্জন করা যায়? নাভালের মতে সুখ হল আমাদের স্বাভাবিক অবস্থা। শিশুরা যেমন কোনো কারণ ছাড়াই সুখী থাকে, বড় হওয়ার সাথে সাথে আমরা আমাদের মনে নানা রকম আকাঙ্ক্ষা, উদ্বেগ আর বিচার বিশ্লেষণের স্তর যুক্ত করি, যা আমাদের সেই স্বাভাবিক অবস্থা থেকে দূরে সরিয়ে দেয়। তিনি বলেন, ডিজায়ার ইজ আ কন্ট্রাক্ট ইউ মেক উইথ ইয়োরসেলফ টু বি আনহ্যাপি আনটিল ইউ গেট হোয়াট ইউ ওয়ান্ট। বাহ,
অর্থাৎ আকাঙ্ক্ষা হলো নিজের সাথে করা একটি চুক্তি, যেখানে আপনি যা চান তা নাও পাওয়া পর্যন্ত অসুখী থাকবেন। হ্যাঁ, এটা তো ভয়ানক সত্যি কথা। আমার মনে পড়ছে, আমি যখন নতুন ফোন কেনার জন্য অপেক্ষা করছিলাম, তখন পুরনো ফোনটা একদমই ভালো লাগছিল না, যদিও ওটা ঠিকঠাকই কাজ করছিল। ওই নতুন জিনিসটা না পাওয়া পর্যন্ত একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। ঠিক। এই ভাত থেকে বেরোনোর উপায় কি? উপায় হল নিজের আকাঙ্ক্ষাগুলোকে বোঝা এবং নিয়ন্ত্রণ করা। এর মানে এই নয় যে আপনার কোনো লক্ষ্য থাকবে না, কিন্তু এর মানে হল নিজের সুখকে ভবিষ্যতের কোনো ফলাফলের উপর নির্ভরশীল করে না ফেলা। সুখ আসে বর্তমান মুহূর্তকে পুরোপুরি গ্রহণ করার মাধ্যমে। অপ্রয়োজনীয় চাওয়া পাওয়া কমালে সুখ এমনিতেই বেড়ে যায়। এটা অনেকটা ব্যায়াম করার মতো, মেডিটেশন, মননশীলতা, এই সবের মাধ্যমে মনকে শান্ত রাখার এই দক্ষতা অনুশীলন করতে হয়। তাহলে পুরো ছবিটা কি দাঁড়ালো? যদি সম্পদ সরাসরি সুখ কেনার জন্য না হয়, আর সুখ যদি একটা অভ্যন্তরীণ দক্ষতা হয়, তাহলে আমরা যে এতক্ষণ ধরে সম্পদ তৈরির কথা আলোচনা করলাম, তার আসল প্রয়োজনীয়তাটা কি? এটি সম্ভবত পুরো বইয়ের সবচেয়ে শক্তিশালী বার্তা। সম্পদের আসল উদ্দেশ্য হল স্বাধীনতা অর্জন করা, ফ্রিডম। স্বাধীনতা মানে? কিসের থেকে স্বাধীনতা? নিজের সময়ের ওপর স্বাধীনতা, পছন্দের স্বাধীনতা। যখন একজন আর্থিকভাবে স্বাধীন হয়, তখন তাকে শুধুমাত্র বেঁচে থাকার জন্য বা বিল মেটানোর জন্য এমন কোনো কাজ করতে হয় না যা সে করতে চায় না। আচ্ছা, সে কি কাজ করবে, কার সাথে করবে, কখন করবে এবং কোথায় করবে, এই সমস্ত সিদ্ধান্ত সে নিজের শর্তে নিতে পারে। অর্থের আসল মূল্য তার ক্রয় ক্ষমতায় নয়, তার দেওয়া এই স্বাধীনতায়। অর্থাৎ আসল লক্ষ্য হল নিজের জীবনের চালকের আসনে বসা, বাধ্য হয়ে কাজ না করে নিজের কৌতূহল এবং মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করার ক্ষমতাই হল আসল সম্পদ। একদম। এই স্বাধীনতা থাকলে একজন তার বিশেষ জ্ঞানকে আরও বিকশিত করতে পারে, দীর্ঘমেয়াদী প্রকল্পে কাজ করতে পারে এবং একটি অর্থপূর্ণ জীবন তৈরি করতে পারে। দুটো বিষয়, সম্পদ এবং সুখ, এখানে এসে মিলে যাচ্ছে। ঠিক তাই। আর এই পুরো দর্শনটি দাঁড়িয়ে আছে একটি মূল স্তম্ভের ওপর, আর তা হল ব্যক্তিগত দায়িত্ববোধ বা অ্যাকাউন্টেবিলিটি। নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া, নিজের আর্থিক অবস্থা, মানসিক অবস্থা এবং সিদ্ধান্তের জন্য অন্য কাউকে বা পরিস্থিতিকে দোষ না দেওয়া। যখন কেউ নিজের জীবনের 100% দায়িত্ব নেয়, তখনই সে সত্যিকারের স্বাধীনতা অর্জনের পথে প্রথম ধাপ ফেলে। কারণ তখন সে সমস্যা সমাধানের জন্য বাইরের দিকে না তাকিয়ে নিজের ভেতরের শক্তিকে ব্যবহার করতে শুরু করে। অসাধারণ একটা আলোচনা। তাহলে আমরা যদি পুরো বিষয়টাকে এক জায়গায় আনি, বার্তাটা হলো মালিকানার মাধ্যমে সম্পদ তৈরি করুন, কিন্তু সময়ের বিনিময়ে নয়। আপনার বিশেষ জ্ঞানকে কাজে লাগিয়ে এবং লেভারেজ ব্যবহার করে এটা করুন। চক্রবৃদ্ধির শক্তিকে কাজে লাগানোর জন্য দীর্ঘমেয়াদে চিন্তা করুন। আর মনে রাখবেন, এই সব কিছুর উদ্দেশ্য বিলাসিতা নয়, বরং স্বাধীনতা। ঠিক। আর সুখ, সুখ বাইরে থেকে আসবে না। এটি একটি ভেতরের খেলা, একটি দক্ষতা যা অনুশীলন করে অর্জন করতে হবে। একদম। এই দর্শনটি সম্পদ এবং সুখ দুটোকেই অর্জনের একটি অত্যন্ত স্পষ্ট পথ দেখায়, কিন্তু এর ভিত্তি হল ব্যক্তিগত দায়িত্ব এবং গভীর আত্মবিশ্লেষণ। এটি কোনো জাদুকরী সমাধান নয়, বরং একটি জীবনব্যাপী অনুশীলন। আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই, যা এই দর্শনের একটি মূল অংশ। অবশ্যই। প্রশ্নটা হল, জীবনের কোন আকাঙ্ক্ষাটি আজ কিছুটা কমালে মানসিক শান্তি তাৎক্ষণিকভাবে একটু হলেও বেড়ে যেতে পারে? এটা কি সামাজিক স্বীকৃতির আকাঙ্ক্ষা, নাকি কোনো বস্তুগত জিনিসের আকাঙ্ক্ষা? এই ছোট প্রশ্নটি হয়তো একটি বড় অভ্যন্তরীণ পরিবর্তনের সূচনা করতে পারে।